আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ঢাকা চট্টগ্রাম রেল চলাচল বন্ধ, সড়ক যোগাযোগে বিঘ্ন। আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেওয়ায় ভারতের অমানবিক আচরণ করেছে বললেন তথ্য উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েনে না গিয়ে সুষ্ঠু সমাধানের তাগিদ। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস, যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপির আশা। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে চরাঞ্চলের পাখি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে রয়েছে হুমকিতে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 2 গ্রুপেই বাংলাদেশের প্রথম স্থান অধিকারের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায়। পানিবন্দী লাখ লাখ মানুষ। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় শিশুসহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ত্রিপুরায় ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। 31 বছর পর বাঁধ খুলে দেওয়ায় পানির ঢল বাংলাদেশে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় ত্রিপুরায় 34,000-এরও বেশি মানুষ ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলায় সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার 5টি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় 50টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার সাথে নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলা। বন্যা দুর্গত এলাকার গ্রামীণ সড়ক ও ফসলি মাঠ ডুবে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে ডুবছে জনপদ। পানিবন্দী হয়ে রয়েছে প্রায় 20 লাখ মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। জেলার 9 উপজেলার মধ্যে মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন বীজতলা সবজির মাঠ। নোয়াখালীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে ডুবছে জনপদ। জেলার 9 উপজেলার মধ্যে মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এখন বন্যাটা করতে অনেক অসুবিধা, গাড়ি গাড়ি চালাতে পারে আর হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম মহানগর ফটিকছড়ি, মিরসরাই, হাটহাজারী ও সাতকানিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে দোকানপাট ও ঘরবাড়ি। 24 ঘন্টার ব্যবধানে আবারও খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পৌর বাস টার্মিনাল ডুবে গেছে। আর গত 24 ঘন্টায় 2বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমি। 2 তারিখ প্রথম হচ্ছে 2 তারিখ, পরে 18 তারিখে অলরেডি পানি উঠছে। আর এর মধ্যে আবার ঘুমতে ঘুরতে দেখতেছে আজকের মধ্যে পানি।
আর আমরা সকাল দিকে যদি মনে পানি বাইতেছে এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি। রাঙামাটির বাঘাইছড়িতে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মাইন ও কাচলং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে ডুবে যাওয়ায় বাঘাইছড়ির সাথে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কোনো ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেয়ায় ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কে যেন এ নিয়ে কোনো টানাপোড়েন না হয়, সেজন্য সুষ্ঠু সমাধান করতে হবে। চকর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপদেষ্টারা ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। প্রথমে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। এই বন্যা পরিস্থিতিতে যারা পড়েছেন, যারা ভুক্তভোগী, তাদের জন্য আমরা কি করব, সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব, একই সাথে এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বন্যা মোকাবেলায় ব্যবসায়ী সহ সকলের সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ ইসলাম। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ এই সংকটকালে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন 3 বাহিনী প্রধান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 8 জেলায় বন্যায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী 4,40,000-এর বেশি পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে 1,500-এর বেশি আশ্রয় কেন্দ্র। ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যা কিনা তা আনুষ্ঠানিকভাবে জানার উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। খাদ্যসহ নানা সমস্যা নিয়ে ভোগান্তিতে ওই জনপদের মানুষ। উজানে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণেই কি এই বন্যা, জানতে চাওয়া হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে। সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং জানমাল, গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায়। দ্রুত পানি এমনভাবে বেড়ে আসছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না, গাড়িতেও যাওয়া যাচ্ছে না এবং অন্য কোনো মিন্সে যাওয়া যাচ্ছে না। বাঁধ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন
ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। বন্যায় ক্ষতির পরিমাণ ও ত্রাণ বিতরণ পরিস্থিতি জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টি কমে শিগগিরই বন্যা পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশের 8টি জেলা বন্যা উপদ্রুত হলেও ক্রমেই নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 13টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গোমতী নদীর পানি আরও বেড়ে আগামী 48 ঘন্টায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় বানভাসী কয়েক লাখ মানুষ। পরিসংখ্যান বলছে মৌলভীবাজারের মনু, হবিগঞ্জের খোয়াই নদী 6 বছর পর এবং কুমিল্লার গোমতী নদীর পানি 17 বছর পর বিপদসীমা অতিক্রম করে রেকর্ড উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফেনীতে মহরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া পয়েন্টে মহরী নদীর পানি 60 বছরের রেকর্ড ভেঙেছে। বর্তমানে কুমিল্লা যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে, আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সালে কুমিল্লা পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিল। ফেনী নদীর পরশুরাম ক্যাচমেন্টের কথা চিন্তা করি তাহলে সেইখানে দেখা গেছে যে প্রায় 60-70% এলাকা পর্যন্ত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলা ভিত্তিতে। একইভাবে হবিগঞ্জের খোয়াই নদীর পানি 279 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এবং ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট নোয়ামির একজন বিশেষজ্ঞ বলছেন, প্রতিবেশী দেশের ডম্বুর বাঁধ ছেড়ে দেয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে কিনা তা পর্যালোচনা করা প্রয়োজন। ডম্বুর বাঁধটা বাংলাদেশ থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। আরেকটা বিষয় হচ্ছে ডুম্বুর বাঁধ এবং আমাদের যে সীমানা তার মধ্যবর্তী হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, যেটাকে মহারানী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা এই ধরনের নাম আছে। তাহলে খেয়াল করেন, ওরা যদি ডুম্বুর বাঁধ ছেড়ে দেয় তাহলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে তাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। তাহলে নিশ্চয়ই একটা দেশ এমন কোনো ঘটনা করবে না যার কারণে তার অনেকগুলো ইনস্টিটিউশনাল ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু এক জায়গায় না, আমাদের সীমানার চারিদিকে এরকম মনে করেন যে অনেক অনেক বাঁধ, ড্যাম, ব্যারেজের বিষয় আছে। এগুলোর যাতে আমাদের অধিকারের যে বিষয়টা যেন পরিপূর্ণভাবে হয়, সেই বিষয়ে যেন আমাদের দক্ষতা তৈরি হয়, আমাদের ইনস্টিটিউটগুলো যেন সক্ষম হয়। আর আমি বারবার যেটা বলছি, এগুলোর কোনো গবেষণার বিকল্প নাই। আপনি মানুষকে সক্ষম না করলে, স্পেশালিস্ট তৈরি না করে এই ধরনের বার্গেনিং করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ, ত্রিপুরা ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণ এই আকস্মিক বন্যার কারণ। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে যখন সংস্কার চলছে ভারত তখন ইচ্ছাকৃতভাবে স্লুইস গেট খুলে দিয়ে সংকট তৈরি করেছে। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লায়লা নওশিনের রিপোর্ট। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় গত রাত থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে টিএসসিতে চলছে সংগঠনটির ব্যানারে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ কর্মসূচি। দিনব্যাপী এ কর্মসূচিতে শুকনো খাবার, শিশু খাদ্য, পোশাক, মোমবাতি, খাবার, স্যালাইন, ওষুধ সহ বিভিন্ন পণ্য দিচ্ছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রিকশাওয়ালা থেকে ধরে শিক্ষক সবাই এখানে অনেক জিনিসপত্র দিয়েছে। শরীরে উপস্থিত থাকতে পারতেছি না, নিজেদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে যদি ওনাদের হেল্প করতে পারি। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যতটুকু সাধ্য আছে
আমাদের সাথে আসুন। আমরা তো ফিজিক্যালি গিয়ে তো হেল্প করতে পারতেছি না, যতটুকু সম্ভব যা পারি এই জন্য জাস্ট। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যতগুলো এরিয়া বন্যা কবলিত, সব জায়গাতে পর্যাপ্ত সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করছি যেন পাঠানো যায়। আমরা এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ম্যানেজ করতে পারিনি। খুবই উপকার হবে যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ঔষধ কেউ আমাদের সাপ্লাই দিতে পারেন। ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানান ভারতের হাইকমিশনার। ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার বিষয়ে প্রণয় ভার্মা বলেন, পানির উচ্চতার কারণে অটোমেটিক পানি রিলিজ হয়েছে। পানি ভাগাভাগি, নদী ও বন্যা বিষয়ে দুই দেশের মধ্যে একটি উচ্চতর কমিটি করার ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনের দিনগুলোতে বাংলাদেশ ভারতের সম্পর্কে আরও দৃঢ় হবে বলেও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বের 4টি জেলা আকস্মিক বন্যায় আক্রান্ত হয়েছে। এতে আটকা পড়েছে লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়, খাদ্য, রসদসহ মানবিক ত্রাণ সামগ্রী সহায়তার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বন্যার্তদের জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানান তারেক রহমান। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন সুইস রাষ্ট্রদূত। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়ন এবং চীনা রাষ্ট্রদূতের পর এবার বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। গণতন্ত্র রক্ষা করতে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের এজন্য ধৈর্য ধারণ করতে আহ্বান জানান তিনি। কোন রকমের সংঘর্ষ, কোন রকমের অনৈতিক কর্মকাণ্ড, কোন রকমের দলের নাম ভাঙিয়ে কোনো কুকীর্তি করা
এগুলোর মধ্যে যেন আমরা কেউ না যাই। তারপরেও বলেছেন বঙ্গবন্ধু। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশের মোট ভূমির প্রায় 10% চরাঞ্চল। এসব চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব বেড়ে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে চরাঞ্চলের এসব পাখি। চরাঞ্চলের পাখি নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলি জমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ। এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এই বালুচরগুলো। বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি। তবে কালের পরিক্রমায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি। জেগে ওঠা চরাঞ্চলের ঘাসবনে দেখা মেলে লাজুক পাখি মেটে তিতিরের। এছাড়া ছোটন, মুনিয়া, ফুটকি, তুলিকা, ভরত, ঘাস পাখিও দেখা যায় এসব চরাঞ্চলে। ছোট ছোট দলে বিচরণ করা এসব পাখির বৈচিত্র্যময় খাদ্য তালিকায় রয়েছে ঘাসের কচি কাণ্ড, বীজ, শস্যদানা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। বাটান, খঞ্জন, জিরিয়া, জৌরালি, হট্টিটি, তুলিকা, গাংচিল, পাঞ্চিল, বক ও পানকৌড়ি সহ অসংখ্য জলচর পাখিও খাবারের খোঁজে আসে চরাঞ্চলে। শীতে চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাঁসের দল। এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি। এ সময় উপকূলীয় দ্বীপচরগুলোতেও দল বেঁধে বিচরণ করে সরালি, খুন্তে, গিরিয়া, বিভিন্ন প্রজাতির চকাচকি ও ভূতিহাঁস এবং ইউরোশীয় ও শ্বেতিহাঁস। এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য। ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খাওয়ার পাশাপাশি চরাঞ্চলের মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে এসব পাখি। তবে অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের পাখি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থা। পরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমেই এসব উপকারী পাখি সংরক্ষণ সম্ভব। আর এতেই বৈচিত্র্যময় জীববৈচিত্র্যে প্রাণচঞ্চল থাকবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, চরাঞ্চলের পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, নগদের সার্বিক কার্যক্রম আগের মতোই চলবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। সাধারণ মানুষকে মোবাইলে আর্থিক সেবা দিতে সরকারের ডাক বিভাগের সাথে কাজ করে আসছে নগদ। প্রতিষ্ঠানটিতে বিগত সরকারের ক্ষমতাসীনদের আধিপত্য ছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। তাই চলমান পরিস্থিতিতে নগদের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক ও সহায়ক কর্মকর্তাগণ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে। এই আস্থাটা রাখার জন্য আমরা আসলে নগদে এসেছি এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। মানুষের যে কিছুটা বিরূপ আস্থা এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কিনা, এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক। তৎকালীন নাম ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড, পরবর্তীতে নগদ লিমিটেড নামে তারা নাম পরিবর্তন করেন। অপারেশন সাইটটা ডাক বিভাগ আমরা দেখতাম না, এটা ওনারা দেখতেন। ওনারা মান্থলি এবং বাৎসরিক যে সমস্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সাথে মূলত লেনদেনের হিসাবগুলো করা হতো, তো ডাক বিভাগের মাধ্যমে এই কাজটা হতো। কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানটির সার্বিক নিরীক্ষা করবে। নগদের স্বাভাবিক সেবা চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানি
বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধানের নির্দেশে পর্যবেক্ষণ দল ফেনীর পরশুরাম টেকনিক্যাল ফুলগাজী অঞ্চল পরিদর্শন করে। বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পর্যবেক্ষক দল। ফেনী ঘুরে এসে আলী আসগরের ভিডিও চিত্রে জাকি আক্তারের রিপোর্ট। ভারী বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী। জেলার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় বানের পানি ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে। চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বাহিনীর পক্ষ থেকে ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বিমান বাহিনী প্রধানের নির্দেশে হেলিকপ্টারের মাধ্যমে বৃহস্পতিবার নোয়াখালী ফেনীর পরশুরাম টেকনিক্যাল ফুলগাছি পরিদর্শন করেছে বিমান বাহিনীর একটি দল। পানিবন্দী মানুষের মাঝে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে বিমান বাহিনী কাজ শুরু করেছে বলে জানালেন উইং কমান্ডার আশরাফুল ইসলাম। আমরা যেসব এলাকাগুলোতে পর্যবেক্ষণ করেছি সবগুলা এলাকাতেই বাড়িঘর সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে এবং অনেকগুলা উচ্চ বিল্ডিংয়ের উপরে আমরা অনেক মানুষকে জড়ো হতে দেখলাম এবং তাদের জন্য সাহায্য পাঠানো খুবই জরুরি এই মুহূর্তে। তবে পানির প্রবল স্রোতের কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান সহ গত সরকারের বেশ কিছু মন্ত্রী এমপি সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ও তার স্ত্রী ওয়াসার এমডি তাকসিম এ খান সহ বেশ কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনকে চিঠি পাঠিয়েছে দুদক। রিপোর্ট রুকসানা আমিনের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণমাধ্যমে একে একে আসতে থাকে সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতির খবর। অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহাবুদ্দিন, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সহ ৬৫ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, নুরুন্নবী চৌধুরী শাওন, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক। তাকসিম এ খান এবং আমাদের ডিবি হারুন, উনি এবং ওনার স্ত্রীর এই তিনজনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। সচিব জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে মামলাসহ কঠোর ব্যবস্থা নেবে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় দেইর ই বালা ও খান ইউনিসে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া উত্তর গাজায় সালাহ ই দিন স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলায় ৪ জন নিহত হয়েছে। ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে কাতারে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হয়নি। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করে যুদ্ধবিরতি, বন্দী মুক্তি ও জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বললেও এখনও ওইসব ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গাজায় দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত আবারও সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানোর পর ওয়েব ফিল্মটির নির্মাতা রায়হান রাফি আশা করছেন আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ডে আটকে দেওয়া ওয়েব ফিল্ম অমীমাংসিত এবার দ্রুত আই স্ক্রিনে মুক্তি দেওয়া সম্ভব হবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে।
বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জনপ্রিয় নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার মুক্তি পায় 12 ফেব্রুয়ারি। দর্শকরা সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের সঙ্গে এর কাহিনীর মিল খুঁজে পান, যদিও রায়ান রাফি তা নাকচ করে দেন। এরপর অমীমাংসিত দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে 24 এপ্রিল রায় দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড সে সময় বলেছে, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের সঙ্গে বাস্তবতার মিল রয়েছে, এতে ওয়েব ফিল্মটির মুক্তি আটকে যায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এরপর নির্মাতা রায়ান রাফি চ্যানেল আইকে বলেন, বিনা কারণেই সেন্সর বোর্ডে আটকে ছিল অমীমাংসিত। আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আসলে মানুষের দেখা উচিত এবং যেটা আসলে দেশ এবং তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের উপর কোনো কিছু প্রভাব ফেলবে না। দর্শক প্রচণ্ড ওয়েট করছেন ছবিটার জন্য। আমরা আশা করব খুব তাড়াতাড়ি নতুন যে সেন্সর বোর্ড হবে তারা ছবিটি দেখবে এবং ছবিটি খুব তাড়াতাড়ি দর্শকরা আমরা দেখাতে পারবো। কোনো ঘটনার সঙ্গে সিনেমার গল্পকে মিলিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে রায়ান রাফি বলেন, ওয়েব ফিল্মটি অনেক অমীমাংসিত কাহিনী তুলে ধরবে, যা দর্শকদের ভালো লাগবে। একটা ঘটনাকে এবং আরও কিছু দেশের প্রেক্ষাপট, পলিটিক্স, দুর্নীতি, পাওয়ার, প্রশাসন, এরকম অনেক কিছু আছে এবং একটা সাংবাদিকের গল্প আছে এখানে। সাংবাদিকদের কীভাবে কাজ করতে হয়, কীভাবে কত প্রেশারের মাধ্যমে কাজ করতে হয়, সেসব জিনিস আছে। তো আমার মনে হয় যে সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে আমরা আসলে কি মেসেজ বা কি দিতে চেয়েছি আসলে। সাংবাদিক দম্পতি হিসেবে অমীমাংসিত ওয়েব ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ইমতিয়াজ বর্ষণ বলেন, খুব ভালো একটি কাজ থেকে দর্শকদের বঞ্চিত হতে হয়েছিল, কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের, এবং এটা কোনোভাবেই সেন্সরে যাওয়ার কথা ছিল না, কারণ আমাদের ওটিটি নিয়ে কোনো সেন্সর হয় না, নীতিমালা নেই। এই সময়ে এসে সেন্সর যেসব প্রাচীন নীতিমালা, যেসব কালা কানুন সেন্সর দিয়ে মানুষের ক্রিয়েটিভিটিকে আটকে রাখতো, এগুলো থেকে এখন সেন্সর মুক্ত হবে। ওই ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন কর্তৃপক্ষ আশা করছে শিগগিরই দর্শকরা দেখতে পাবেন অমীমাংসিত। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের প্রতিযোগীর মধ্য দিয়ে 2 গ্রুপেই প্রথম হয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক 30 পারা গ্রুপ থেকে প্রথম হয় এবং হাফেজ মুয়াজ মাহমুদ 15 পারা গ্রুপ থেকে প্রথম হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে মক্কায় এশার নামাজের পর পবিত্র হারামের ভিতরে 44তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। গত 4 আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ সহ 123টি দেশের 174 জন হাফেজ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর আল সাউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সাউদ, সৌদি ধর্মমন্ত্রী ডাক্তার শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, কাবা শরীফের ইমাম ডাক্তার আব্দুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজজেক আলী সহ অন্যরা। এ পর্যায়ে কৃষি সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও জেলেদের নিরাপত্তার কথা ভেবে টেকনাফের নাফ নদীতে গত 7 বছর ধরে মাছ আহরণ বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে অনেক জেলে। শীঘ্রই নাফ নদী খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। দেখবেন প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় উপকূলীয় বন বিভাগ মেলার আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শহরের ঝাউতলা মাঠে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান সহ সংশ্লিষ্টরা। পরে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড 2024 বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা দিয়ে 30টি স্টল অংশ নিয়েছে মেলায়। এছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা মঞ্চে চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও গাছ শনাক্তকরণ প্রতিযোগিতা হবে।
যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্য দিবসে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্য দিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 92 পয়েন্টে বেড়ে 5699 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 394টি কোম্পানির 778 কোটি 55 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্য দিবসের চেয়ে 241 কোটি 72 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 151টির, কমেছে 210টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর আরো জানিয়ে ফিরছে। আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর।